আচ্ছা, তোমাদের আমি আগের দিন নিউক্লিক অ্যাসিডের পিউরিন এবং পিরিমিডিনের বলয়গুলো যে রাসায়নিক নাম এবং ছবিগুলো এঁকে দেখিয়েছিলাম। আজকে আমি তোমরা অ্যাডিনোসিন, তারপরে মানে কী বলে ওটাকে, হ্যাঁ, তাদের যে নিউক্লিওসাইড ফর্ম এবং নিউক্লিওটাইড ফর্ম এটা তোমরা জানো। যেমন অ্যাডেনিনের নিউক্লিওসাইড ফর্ম কী হবে? অ্যাডিনোসিন। গুয়ানিন হলে গুয়ানোসিন। থাইমিন হলে থাইমিডিন। কেমন? সাইটোসিন হলে সাইটিডিন। ঠিক একইভাবে এর যদি নিউক্লিওটাইড হয় তাহলে নিউক্লিওটাইড হবে কী হবে? অ্যাডিনোসিন নিউক্লিওটাইডের অ্যাডেনাইলেট, গুয়ানাইলেট। কেমন? এইভাবে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড ফর্ম। তুমি মনে আগের দিন আসনি, এটা দেখেছো কি? আমার ভিডিওটা দেখে নিতে পারতে? ভিডিও দেখো নি? দেখো নি? আচ্ছা, যাই হোক, দেখে নেবে। আচ্ছা, আমরা সেটা করেছি। আজকে আমি যেটা ওটা নিশ্চয়ই তোমরা জানো। আজকে আমি তোমাদের যেটা লেখাবো সেটা হচ্ছে অ্যাডেনোসিন মোনোফসফেট। অ্যাডিনোসিন মোনোফসফেট গঠন দেখাও। অ্যাডিনোসিন মোনোফসফেট, মোনো মানে এক, ভাঙো তিনটে জিনিস, অ্যাডিনোসিন। আচ্ছা, অ্যাডিনোসিন মানে কি? অ্যাডিনোসিন মানে অ্যাডিনিনের সঙ্গে কি যুক্ত থাকবে? অ্যাডিনোসিন মানে হ্যাঁ, কারেক্ট। তাহলে অ্যাডিনোসিনের সঙ্গে রাইবোজ শর্করা যুক্ত থাকবে এবং রাইবোজ শর্করার সঙ্গে যদি আবার ফসফেট যুক্ত থাকে তাহলে তাকে অ্যাডিনোসিন মোনোফসফেট, একটি ফসফেট যুক্ত থাকে। এখানে আমি ছোট্ট একটা ছবির মাধ্যমে আমি বলে দিই। এটা হচ্ছে একটি পেন্টোজ শর্করা। এটা একটি পেন্টোজ শর্করা। এই পেন্টোজ শর্করায় 5টা কার্বন থাকে, 1 2 3, এখানে 4, এখানে একটা কার্বন আছে, এটা 4, আর এখানে একটা কার্বন আছে, এটা হচ্ছে 5। এখানে যে কার্বনটা আছে সেটা হচ্ছে 1। তাহলে দেখো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এই 5টা কার্বন আছে, তোমরা জানো সবাই, তাই তো? এই 5টা কার্বন 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত থাকে। 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস। তাহলে 1 নম্বর কার্বনের সঙ্গে কি যুক্ত থাকে? নাইট্রোজেন বেস যুক্ত থাকে। 5 নম্বর কার্বন, এখানে যে 5 নম্বর কার্বনটা আছে তার সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে। এইটা আমরা জানব। এবার এই ফসফেট, তাহলে দেখো এইখানে যে নাইট্রোজেন বেসটা যুক্ত হচ্ছে একটা বন্ধনী দ্বারা। এই বন্ধনীটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। গ্লাইকোসাইডিক বন্ধনী, গ্লাইকোসাইডিক বন্ধনী। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধনী বা বন্ড গঠিত হয় পেন্টোজ শর্করার সঙ্গে নাইট্রোজেন বেস। এখানে জল গঠিত হয় এবং জলের অণু বাইরে বেরিয়ে যায়, তার মাধ্যমে গ্লাইকোসাইডিক বন্ধনী গঠিত হয়। ঠিক একইভাবে পেন্টোজ শর্করার সঙ্গে ফসফেট, এখানে স্টার বন্ধনী গঠিত হয়। এখানে কিন্তু স্টার বন্ধনী গঠিত হয়। তাহলে আমরা
দুটি বন্ধনী সৃষ্টির মাধ্যমে একটি অ্যাডিনোসিন মনোফসফেট গঠিত হবে। তাহলে কটি দেখো ভালো করে, স্টার বন্ধনী, এবং এটা কিন্তু খুব ছোট্ট আকারে বোঝানোর জন্য আমি এটা করলাম, নাহলে এখন আমি যেটা আঁকবো সেটা বুঝতে পারবে না, আগে এইটা দেখে নাও। তাহলে দেখো, এটার নাম হচ্ছে পেন্টোজ শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা। 5 কার্বনযুক্ত শর্করা তো দুই প্রকার, একটা হচ্ছে রাইবোজ শর্করা আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। এটা এটা নিশ্চয়ই জানো, এই 2 নম্বর কার্বনে যদি অক্সিজেন না থাকে তাহলে সেটা হবে ডিঅক্সি, আর যদি অক্সিজেন থাকে তাহলে হবে রাইবোজ। রাইবোজ আর ওটাকে বলে ডিঅক্সি রাইবোজ, মানে ডিঅক্সি মানে ল্যাক অফ অক্সিজেন, মানে এখানে একটা অক্সিজেন পরমাণু নেই। এই গঠনটা তোমরা নিশ্চয়ই জানো, আমি নতুন করে এখন শেখাতে গেলে আমি সেটা পারবো না, নিশ্চয়ই সবাই শিখেছো। যদি না পারো, যারা আগের দিন শেখনি তারা আমি পরে তোমাদের দেখাবো। এবার এই ফসফরিক অ্যাসিডের গঠনটা একটু দেখে নিই, না হলে আমরা আঁকতে পারবো না। ফসফরিক অ্যাসিডের গঠন, আচ্ছা এটা একটু দেখবো আমরা। ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিডের সংকেতটা কি? সংকেতটা হচ্ছে H3PO4। অর্থাৎ এই যে ফসফরিক অ্যাসিডের সংকেত, একটি কেন্দ্রীয় ফসফেট পরমাণু থাকে, এই ফসফেট পরমাণুর সঙ্গে অক্সিজেন ডবল বন্ড দিয়ে যুক্ত থাকে এবং তার সঙ্গে 3টি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে। এবং এবার এই গঠনটি কি হয়? এই গঠনটি কিন্তু এই যে 3টি হাইড্রক্সিল মূলকের, এই যে 3টে হাইড্রক্সিল মূলক আছে, এই হাইড্রক্সিল মূলকের হাইড্রোজেন পরমাণু থেকে প্রোটন অপসারিত হতে পারে, এবং এই অপসারিত হওয়ার পরে প্রোটন যদি অপসারিত হয় তখন যে গঠনটা তৈরি হয় সেই গঠনটা হচ্ছে ডবল বন্ড। যেমন ছিল, দেখো এই যে যখনই প্রোটন এবং একটি হাইড্রক্সিল মূলক থেকে যাবে, একটি হাইড্রক্সিল মূলক কিন্তু থেকে যাচ্ছে। এই যে গঠনটা কেন আসে? কারণ এই যে 3টি হাইড্রক্সিল মূলক আছে, এই হাইড্রক্সিল মূলকের হাইড্রোজেন পরমাণু থেকে প্রোটন অপসারিত হয়ে যায়। এর মধ্যে 2টি অপসারিত হয় এবং একটি থেকে যায়, যেটি বন্ড যখন জলীয় দ্রবণের সঙ্গে জলের অণু গঠন করে। তাহলে ফসফরিক অ্যাসিডটা আমরা জানলাম, তাহলে ফসফরিক অ্যাসিডের গঠনটা আমরা জানলাম। এবার অ্যাডিনোসিন মনোফসফেট। প্রথমে আমি অ্যাডেনিনের ছবি একটা আঁকতে হবে। আমরা প্রথমে অ্যাডেনিনের ছবি আঁকবো। দেখো, অ্যাডেনিনের অর্থাৎ তোমাকে আঁকতে হবে পিউরিন, একটা পিউরিন বলয় আঁকবো। পিউরিন বলয়, প্রথমে দেখো পিউরিন বলয়টা কেমন হবে? প্রথমে যে ষড়ভুজ, এই ষড়ভুজের সঙ্গে একটি পঞ্চভুজ যুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে একটি পিউরিন বলয়। এই পিউরিন বলয়ের, যারা আগের দিন আসেনি তারা ভালো করে দেখে নাও পিউরিন বলয় কেমন। তাহলে একটি ষড়ভুজের সঙ্গে একটি পঞ্চভুজ যুক্ত আছে। এই যে ষড়ভুজের 1 নম্বর শুরু হবে কোথা থেকে? এখান থেকে। এটা হচ্ছে 1, যেখানে 1 হবে সেখানে হবে নাইট্রোজেন। 2 এবং 3 যেখানে হবে তখন সেখানে হবে একটা নাইট্রোজেন। এটা হচ্ছে 4, অর্থাৎ 1, এটা 1, এটা 2, এটা 3, 4-এ কার্বন, 5-এ কার্বন, 6-এ কার্বন, 7-এ নাইট্রোজেন, 8 আর 9, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4,
এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1। এই যে এই এটা ঘুরছে কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। কেমন? তাহলে দেখবে একটা শুরু হচ্ছে এখান থেকে এবং এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, একটা এখান থেকে শুরু হচ্ছে। আর তাহলে 1 2 3, এটাকে বুঝতে পেরেছি সবাই? পিউরিনটা বুঝতে পেরেছি। এবার আমি অ্যাডেনিনের রাসায়নিক নাম একটু আগে তোমাদের বললাম, 6 অ্যামাইনো পিউরিন। তাহলে 6 নম্বর কোথায়? এইটা এইখানে অ্যাডেনিনের রাসায়নিক নাম আমাদের মুখস্থ আছে। তাহলে আমি এইখানে 6 নম্বর ঘরে কি লিখবো? অ্যামাইনোমূলক লিখেছি, আমাদের কমপ্লিট হয়ে গেছে। 6 অ্যামাইনো পিউরিন। আমরা একটা অ্যাডেনিনের ছবি এঁকেছি। ডবল বন্ড দেওয়া শুরু করো, এইখান থেকে ডবল বন্ড দেবো, তারপরে একটা ঘরে এখানে আমি ডবল বন্ড দিচ্ছি, একটা ঘরের পর এখানে আমি ডবল বন্ড দিতে পারছি এবং একটা ঘরের এখানে শুধুমাত্র এখানে দেবো। তাহলে ডবল বন্ডটা মাঝখান থেকে শুরু করবো, এইটা এই ঘরে একটা ঘর পরে, তারপরে আবার একটা ঘর পরে এখানে। তাহলে আমরা এবার এটাকে কমপ্লিট করো। কার্বনের 4টে হাত থাকে, 1 2 3 4, পূর্ণ হয়েছে। নাইট্রোজেনের 3টে হাত, 1 2 3, পূর্ণ হয়েছে। এখানে দেখো কার্বনের 1 2, যোজ্যতা যেহেতু 4, 1 2 3, একটা ঘর ফাঁকা, হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো। এখানে নাইট্রোজেনের 1 2 3 পূর্ণ আছে, কার্বনের এখানেও পূর্ণ আছে, নাইট্রোজেনের 3 পূর্ণ আছে। এখানে দেখো কার্বনের একটা ঘর ফাঁকা, এখানে একটা ঘর ফাঁকা, এখানে আমি হাইড্রোজেন দিলাম, কিন্তু পরে আমার বুঝতে হবে। এবার এইটা দেখো, তাহলে আমি এটা এঁকেছি। এই যে এবার দেখো এই যে নাইট্রোজেন বেসটা এঁকেছি, এই নাইট্রোজেন বেসের সঙ্গে এই যে কার্বন পরমাণু, অর্থাৎ এই যে কার্বন, এটা হচ্ছে একটি পেন্টোজ শর্করা কীভাবে যুক্ত থাকে এটা আমরা লক্ষ্য করি। আমি তারপরে এটা দেখো, এই যে পেন্টোজ শর্করা আমি আঁকবো, আমরা একটি পেন্টোজ শর্করা আঁকছি। এই যে পেন্টোজ শর্করাটা এঁকেছি, একটু আমি আগে দেখে নাও, তারপরে তোমরা আঁকবে। পেন্টোজ শর্করা, এই পেন্টোজ শর্করা এখানে পেন্টোজ শর্করা ভালো করে আমরা আগে এঁকে নিই, আমি তোমাদের তারপরে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আচ্ছা, কার্বনটা লিখে ফেলি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তাই তো? কার্বন একটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, আর এইখানে একটা কার্বন থাকে, এটা হচ্ছে 5। এটা হচ্ছে কি? এটা 5 নম্বর কার্বন। তাই তো? সবাই এটা আঁকতে পেরেছি? তাহলে দেখো এই যে 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেসটা 9 নম্বর নাইট্রোজেন বেস যুক্ত থাকে। তাহলে একটি নিউক্লিওটাইডের, এই যে নিউক্লিওটাইড বলছি, একটি নাইট্রোজেন বেসের 9 নম্বরের সঙ্গে পেন্টোজ সুগারের 1 নম্বর যুক্ত হয়েছে। এখানে যে বন্ডটা যুক্ত হয়েছে, এই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। কি করে হয়েছে আমি সেটা দেখাচ্ছি। এই যে গ্লাইকোসাইডিক বন্ড গঠিত হলো, এবার এটাকে কমপ্লিট করবো। এখানে কি আছে? CH2OH থাকে, এখানে থাকে হাইড্রোজেন, এখানে থাকে, এখানে OH থাকতে পারে, আবার Hও থাকতে পারে। এখানে থাকবে OH, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এবার দেখো এখানে এর সঙ্গে একটা বন্ড গঠিত হবে, তার সঙ্গে না ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের সঙ্গে বন্ডটা গঠিত হচ্ছে। এই যে বন্ডটা গঠিত হলো, আচ্ছা আমরা এই যে বন্ডটা গঠিত হয়েছে, এই বন্ডটাকে, এখানে একটা বন্ড গঠিত হয়েছে, এই বন্ডটাকে বলা হয়
ফসফো বলছি, এই বন্ডটাকে বলা হয় স্টার বন্ধনী, এটাকে বলে স্টার বন্ড। স্টার বন্ড এই যে আমি পুরোটা হয়েছে, এবার আমি দেখাবো এইখানে কি ছিল অ্যাকচুয়ালি এবং কি করে বন্ডটা গঠিত হলো। তোমরা নিজেরাই একটুখানি ভাববে, বলো এইখানে এই এন এর নিচে কি বসাতাম? কারেক্ট। আমি কিন্তু তোমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি তোমাকে লিখে লিখে মুছে দেবো। তাহলে এর নিচে নিশ্চয়ই একটা হাইড্রোজেন ছিল, ছিল তো? আচ্ছা, এই যে 1 নম্বর কার্বনের উপরে কি ছিল বলো? এই 1 নম্বর কার্বনে পেন্টোজ সুগারের উপরে 1 নম্বর কার্বনে এখানে যদি হাইড্রোজেন থাকে তার উপরে কি ছিল? হ্যাঁ না, ভালো করে বলো। এই পেন্টোজ সুগারের কার্বনের নিচে যদি হাইড্রোজেন থাকে তাহলে উপরে কি ছিল? ওএইচ। কারেক্ট, এই তো, মন দাও, পারবে। ওএইচ ছিল, তাহলে এর উপরে নিশ্চয়ই একটা ওএইচ ছিল তো, এখানে একটা হাইড্রোজেন ছিল তো, তাহলে এই যে ওএইচ এর সঙ্গে আর এই ওএইচ যুক্ত হয় কি তৈরি হয়? কারেক্ট। তাহলে জলটা নিশ্চয়ই বেরিয়ে গেছে, জল বেরিয়ে গিয়ে এই গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়েছে। বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারলাম? আমি এটা দেখালাম না, তাহলে দুবার বুঝতে হবে, লিখে বুঝতে হবে। তাহলে এই নাইট্রোজেনের নিচে একটা হাইড্রোজেন আছে, আর এই 1 নম্বর কার্বনের উপরে একটি ওএইচ আছে, ওএইচ এর সঙ্গে এইচ যুক্ত হলে জল তৈরি হয়, জলটা যদি বেরিয়ে যায় তাহলে বন্ডটা তৈরি হয়। একইভাবে এইখানে যে স্টার বন্ড, ডবল স্টার, এই ফসফো ডাই মানে 2, ডাই কিন্তু হয়নি এখনো। ডাই হলে এই একটা নিউক্লিওটাইড হয়েছে, এটা একটি মাত্র নিউক্লিওটাইড। যদি দুটো নিউক্লিওটাইড একসঙ্গে যুক্ত হয় তাহলে ডাই স্টার হবে। কি বুঝতে পেরেছি? এটা কিন্তু ডাই না, এটা হচ্ছে স্টার বন্ধন। আর একটা নিউক্লিওটাইডের সঙ্গে যখন যুক্ত করবো তখন ফসফো ডাই স্টার হয়ে যাবে, সেটা আমরা আসতে পারি। তাহলে এটা কি সবাই বুঝেছি? এইখানে ঠিক একই রকম। এইখানে বলো, এখানে CH2 এর সঙ্গে কি যুক্ত ছিল? কারেক্ট। তাহলে এখানে নিশ্চয়ই একটা OH ছিল তো, এখানে কিন্তু আমি লিখিনি সেটা। এর সঙ্গেও নিশ্চয়ই একটা OH, নিশ্চয়ই এই যে দেখো OH আছে না? এই OH-টা নিশ্চয়ই এখানেও ছিল, ছিল তো? তাহলে এখানে একটা OH আছে, এখানে একটা OH আছে, তাহলে OH এর সঙ্গে যুক্ত হলে কি হয়? জল, আর একটা অক্সিজেন তো থেকে যায়, সেই যে অক্সিজেন হয়ে গেছে। বুঝতে পেরেছি? তাহলে এই বন্ডটা কে বুঝতে পারেনি? সবাই বুঝতে পেরেছি কিভাবে ফর্মেশন হলো? সবাই বুঝতে পেরেছি কি? নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই আঁকতে পেরেছি। আর এটা যদি আঁকতে পারি তাহলে উপরে একটা OH, নিচে H আছে, তাহলে এই OH এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো, জল তৈরি হলো, জলটা বাইরে বেরিয়ে গেল, বন্ডটা তৈরি হলো। ঠিক একইভাবে এখানে জলটা তৈরি হলো, জলটা বাইরে বেরিয়ে গেল, কিন্তু একটা অক্সিজেন রয়ে গেল, তাহলে এখানে একটা বন্ড তৈরি হলো, একে বলে স্টার বন্ড, একে বলে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এই ফর্মেশনটা আমরা অ্যাডিনোসিন মোনোফসফেট। তুমি এটাকে, তোমাকে যদি বলে ডিঅক্সি অ্যাডিনোসিন মোনোফসফেট, তখন আমি কোনটা লিখবো? শুধুমাত্র H। ডিঅক্সি বললে H লিখবো। যদি বলে ডিঅক্সি না বলে অ্যাডিনোসিন মোনোফসফেট, তখন লিখবো OH। সবাই বুঝেছি? ডিঅক্সি বললে তখন আমরা কি লিখবো? একটা অক্সিজেন কম থাকবে, অর্থাৎ অক্সিজেন থাকবে না, তখন H লিখবো। যদি আমি ডিঅক্সি না বলি তখন আমাকে OH লিখতে হবে। এইটা সবাই বুঝেছি? এবার আমি আরেকটা লিখতে দেবো। এটা সবাই পেরেছি তো? এটা মুছে দেবো সবাইকে। আচ্ছা, এবার আমরা অ্যাডিনোসিন মোনোফসফেট, এবার আরেকটি আমি তোমাদের শেখাবো, যেটা হচ্ছে গুয়ানোসিন মোনোফসফেট। এবার আমি যেটা আঁকতে দেবো সেটা হচ্ছে গুয়ানোসিন মোনোফসফেট। গুয়ানোসিন মোনোফসফেট। গুয়ানোসিন মোনোফসফেট ছবি গঠন দেখাও। আমি ডান দিকে যেমন আছে তেমন থাক। আমি তোমাদের
গুয়ানোসিন মনোফসফেট। ঠিক একই রকমভাবে এইটা আগে এঁকে নাও। এইটা না আঁকলে আঁকতে পারবো না। তাহলে গুয়ানোসিন তোমাদের কি করবে, প্রথমে একটি আমি আবার মুছে দেবো, কি মুছে দিয়ে আমি আবার আঁকছি। আচ্ছা, প্রত্যেকে আমরা গুয়ানোসিন মনোফসফেটের গঠন আমরা আঁকবো। তাহলে প্রথমে একটি কি আঁকবো, একটি আমরা আচ্ছা আমরা দেখো একটি ষড়ভুজ, তারপরে একটি পঞ্চভুজের বলয় এঁকেছি। এটাকে বলা হয় পিউরিন বলয়। এটা হচ্ছে 1, মনে রাখবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এখানটা 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এখানটা 9। তাহলে 1 কোথায় কোথায় নাইট্রোজেন থাকে, 1, 3, 7, 9, 1, 3, 7, 9। বাদ বাকি ঘরগুলো কার্বন দিয়ে পূর্ণ করো, পূর্ণ করলাম। বাদ বাকি ঘরগুলো কার্বন দিয়ে পূর্ণ করলাম। গুয়ানিন, গুয়ানিনের রাসায়নিক নাম, গুয়ানিনের রাসায়নিক নাম কি, 2-amino 6-oxy পিউরিন। 2-amino, 2-amino, আমি আর নামটা লিখছি না। তাহলে 2-amino, অ্যামাইনো মানে 2 নম্বর ঘরে অ্যামাইনো মূলক লেখো, 2 নম্বর ঘরে অ্যামাইনো মূলক 2-amino 6-oxy, এইটা হচ্ছে 6-oxy, 2-amino 6-oxy হয়ে গেছে। এবার ডবল বন্ড দেওয়ার কাজটা শুরু করো। প্রত্যেকে নিজে করো। তুমি লিখছো, দেখি লিখেছো কিনা। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকে খাতা দেখবো, গল্প করার সময় নেই, কিন্তু গল্প করতে দেবো না। আচ্ছা, এটা সবাই দেখেছো, ডবল বন্ড দেওয়া শুরু করো। এইখান থেকে ডবল বন্ড দেবো আমরা, বলেছো। তারপরে একটা ঘর পরে এখানে আমি ডবল বন্ড দিতে পারি না, এখানে দিতে পারি না, এখানে দিতে পারবো না, এখানে আমি দিতে হবে। এখানে দেওয়া মানে নিয়ম আছে, এখানে দিতে পারি, কিন্তু আমি দেখবো হ্যাঁ দিতে পারছি, এখানেও দিতে পারছি। এবার আমাকে দেখতে হবে যেখানে নাইট্রোজেনের, এখানে একটা ঘর ফাঁকা, এখানে নাইট্রোজেনের ঘর ফাঁকা নেই, এখানে নাইট্রোজেনের ঘর ফাঁকা নেই, এখানে কার্বনের ঘর ফাঁকা, এইখানে নাইট্রোজেনের ঘর ফাঁকা, কিন্তু আমি এটা লিখবো না। যদি আমি লিখে রাখছি পরে মুছে দেবো, আমি লিখে রাখছি কিন্তু পরে মুছে দিতে হবে আমাকে। কী করে আমি তোমাকে একটু আগে দেখালাম। আচ্ছা, এটার সঙ্গে যুক্ত হবে, এটার সঙ্গে যুক্ত হবে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা হচ্ছে 4, এটা 3, এটা 2, এটা 1, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। এবার দেখো এই যে 5 নম্বর কার্বন এঁকেছি, এখানে CH2 থাকছে, তার সঙ্গে একটু আগে আমি তখন দেখালাম এখানে এইচও বসাতে পারো, অবলিক OHও বসাতে পারো। এইখানে এখানে বসাবে হাইড্রোজেন, এখানে কিন্তু কিছু বসাবে না এখানে, কারণ এই নাইট্রোজেনের কারণ হচ্ছে এইটা যদি তুমি শুধু আঁকতে তখন তুমি কি দিতে, এখানে নিশ্চয়ই এটা দিতে হাইড্রোজেন, আর এটা যদি তুমি আঁকতে তাহলে এখানে উপরে কি দিতে, হাইড্রোক্সিল মূলক দিতে। এটা তুমি ধরো এই তুমি এইটা আঁকছো না, তুমি এইটা না, তাহলে এটা এখানে কি করতে, এখানে তুমি OH দিতে, তাই তো, এটা পেন্টোজ সুগার।
পেন্টোজ সুগার এখানে CH2OH, কেমন? আর এখানে দিতাম OH, এখানে। এবার যখন এই দুটোকে যুক্ত করে দিচ্ছি তখন কি হচ্ছে, এই হাইড্রোজেন আর OH একসঙ্গে যুক্ত হয়ে জল তৈরি হয়েছে, তার মানে আমরা এখানে একটা বন্ড তৈরি হয়ে গেল। ঠিক এখানেও OH আর এখানে OH ছিল, এই যে OHটা, এবার এখানেও একটা জল তৈরি হলো, তার মানে এখানে OHটা হবে না, তাহলে দুটো বন্ড তৈরি হলো। এইটার নাম কি? গ্লাইকোসাইডিক বন্ড। এটার নাম কি? তাহলে এটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আমরা গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক একইভাবে এখানে একটি বন্ড গঠিত হয়েছে, এর নাম হচ্ছে স্টার বন্ড। এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা পিউরিন বলয় অনুযায়ী যে দুটো বলয় আছে সেই অনুযায়ী অ্যাডিনোসিন এবং গুয়ানোসিন মনোফসফেটের গঠনটা দেখালাম। মনো মানে একটি ফসফেট যুক্ত হচ্ছে, কেমন? এটা আমরা মুছে দিয়ে এবার আমরা পিরিমিডিন দিকে যাব। হ্যাঁ, আচ্ছা, তাহলে গুয়ানোসিন মনোফসফেট। আচ্ছা, মনোফসফেট, এখানে গুয়ানোসিন 5 মনোফসফেট বইতে লেখা আছে। 5 কেন? দেখো 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকে, তো সেই জন্য তুমি এখানে গুয়ানোসিন 5 মনোফসফেট লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, বা গুয়ানোসিন মনোফসফেট লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে গুয়ানোসিন 5 মনোফসফেট লিখতে হবে। আর ডিঅক্সি থাকলে এখানে কিন্তু তুমি তখন কি করবে, OH না লিখে শুধুমাত্র H লিখবে, কেমন? আর যদি ডিঅক্সি না থাকে তখন আমি OH লিখব। তাহলে এই গঠনটা আমরা জানি, বুঝতে পারবো। এবার আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে, এটা সবার দেখা হয়ে গেছে তো? আচ্ছা, আমরা এটা মুছে দিই। এইবার আচ্ছা, এবার আমরা লেখো প্রত্যেকে সাইটিডিন, সাইটিডিন মনোফসফেট, সাইটিডিন মনোফসফেট গঠন, মনোফসফেট গঠন দেখাও। আচ্ছা, আমরা সাইটিডিন অর্থাৎ সাইটোসিন, সাইটোসিন মানে কি? সাইটোসিন মানে নিশ্চয়ই জানো যে এই সাইটোসিনের সঙ্গে কে যুক্ত থাকবে? রাইবোজ শর্করা, মানে পেন্টোজ শর্করা প্লাস সাইটোসিন, এই দুটো একসঙ্গে যুক্ত হলে সাইটোসিন হয়, তাই তো? সাইটোসিন কি করে হবে? সাইটোসিন প্লাস পেন্টোজ শর্করা, কেমন? রাইবোজ শর্করা। আচ্ছা, আমরা তাহলে এটা সাইটোসিন, এটা কোন বলয়টা আঁকতে হবে আমাকে? একটি পিরিমিডিন বলয় আঁকবো, তাই তো? পিরিমিডিন বলয়টা তোমরা নিশ্চয়ই জানো যে একটি ষড়ভুজাকৃতি একটি বলয় আঁকবো। আমরা একটি ষড়ভুজাকৃতি বলয় আঁকলাম। এই বলয়টি কিন্তু 1 নম্বর শুরু হবে এখান থেকে এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 1, 2, 3, 4, এটা 5 এবং এটা 6। এবার তাহলে দেখো, এই যে এটা হচ্ছে পিরিমিডিন বলয়। পিরিমিডিন বলয়ের 1 এবং 3-এ কেবলমাত্র নাইট্রোজেন থাকে, বাদবাকি ঘরগুলি কার্বন দিয়ে পূর্ণ হয়। বাদবাকি ঘরগুলি আমি কার্বন দিয়ে পূর্ণ করলাম।
এটা আঁকা হয়ে গেল, একটি পিরিমিডিন বলয় আমি এঁকেছি। এবার তোমরা নিশ্চয়ই জানো সাইটিডিন এর রাসায়নিক নাম হচ্ছে ওই যে ইউরাসিলের যে নামটা 2 ডাইঅক্সি, 2 অক্সি থাকবে আর 4 অ্যামাইনো পিরিমিডিন, 2 অক্সি মনে রাখো আগে 2 অক্সি। তাহলে 2 এইখানে 2, তাহলে 2 নম্বর কার্বনে অক্সিজেন যুক্ত হলো 2 অক্সি। তারপরে 4 অ্যামাইনো, 4 অ্যামাইনো কোথায়, যে 4 নম্বর এখানে হচ্ছে অ্যামাইনো। তাহলে আঁকাটা হয়ে গেল 2 অক্সি 4 অ্যামাইনো পিরিমিডিন এঁকেছি। এবার ডবল বন্ডটা আগের মতোই, ঠিক মাঝখান থেকে ডবল বন্ডটা শুরু করো। ডবল বন্ড দেওয়া শুরু করছি, এই একটা পরপর দেবো ঘর। তাহলে এই ঘরে যখন শুরু করলাম এটা বাদ দিয়ে তারপরে ঘরে আমি এখানে একটা ডবল বন্ড দেবো। কিন্তু ডবল বন্ড দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে কার্বন পরমাণুর যোজ্যতা 4, এখানে আছে 1 2 3, সুতরাং দেওয়া যেতে পারে, দিতে হবে। এখানে এই ঘরে বাদ দিয়ে এখানে আমি ডবল বন্ড দেব, কিন্তু অলরেডি 4টে হাত পূর্ণ হয়ে গেছে, দিতে পারছি না, এবং তাহলে আমার কমপ্লিট হলো। এবার আমাকে লক্ষ্য রাখতে হবে যে কোথায় কোথায় ঘর ফাঁকা আছে। এখানে দেখো কার্বনে একটা হাত ফাঁকা আছে, এখানেও কার্বনে একটা হাত ফাঁকা, এখানে নাইট্রোজেনের একটা হাত ফাঁকা। ফাঁকা থাকলেও এইটা কিন্তু যুক্ত হয়ে যাবে। তাহলে এবার দেখো এই যে এখানে কিন্তু 9 নম্বর, একটু আগে যেখানে দেখিয়েছিলাম 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, এখানে কিন্তু 1 নম্বর, মানে সবসময় দেখবে নিচের দিকে যেটা আছে ওখানে হচ্ছে 9 নম্বরের সঙ্গে এখানে 1-এর সঙ্গে। এবার এখানে আমি মুছে দেবো, পরে তোমরা নাও লিখতে পারো, এর নিচে নিশ্চয়ই একটা আমি লিখে রাখি, পরে মুছে দেবো। এখানে একটা হাইড্রোজেন আছে, এইটা তো আঁকতাম আমি। হ্যাঁ হ্যাঁ, কোথায় এখানে এখনো কেন, এটাই নিয়ম মনে রাখতে হবে। পিরিমিডিন বলয়ের ক্ষেত্রে একটা শুরু হবে এখান থেকে, নিচের দিক থেকে, এবং এটা কিন্তু দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ক্লক ওয়াইজ ঘুরছে। এটা কোন দিকে ঘুরছে, আগেরটা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতো, তাই তো, পরেরটা ক্লক ওয়াইজ, এটা কিন্তু এটাও কিন্তু ক্লক ওয়াইজ। এবার আমি দেখো এর সঙ্গে আমার যুক্ত হবে, এর সঙ্গে কে যুক্ত হবে, পেন্টোজ শর্করা। কে যুক্ত হবে, পেন্টোজ শর্করা যুক্ত করব আমরা। পেন্টোজ শর্করা যুক্ত করছি, এখানে অক্সিজেন, এখানে কার্বন, এখানে একটা কার্বন হবে, এটা এখানে কার্বন, এখানে কার্বন থাকবে। এবার এটা দেখো, এটা যদি পেন্টোজ শর্করার ওপরটা কি হয়, আমি এটা বাদ দিয়ে পেন্টোজ শর্করাটাকে দেখাচ্ছি। এটা এরকম থাকতো, এটা এরকম, এখানে অক্সিজেন, এটা, তাই তো, এটা হচ্ছে পেন্টোজ শর্করার গঠন, ঠিক তো। এবার দেখো যখন এই যে এই 1 নম্বর মানে সাইটোসিনের 1 নম্বর নাইট্রোজেনের সঙ্গে পেন্টোজ শর্করার 5 নম্বর কার্বনের যখন যুক্ত হয়, এই যে যুক্ত হওয়ার ফলে এখানে কিন্তু জলের অণু গঠিত হয়, এবং যে বন্ড তৈরি হয় এই বন্ডটির নাম হচ্ছে কি, গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড গঠিত হলো। ঠিক একইভাবে এখানে একটি বন্ড গঠিত হবে, এই যে এই ওএইচটা যুক্ত হবে পরবর্তী এখানে যে ফসফরিক অ্যাসিডের সঙ্গে, এবং এখানেও জলের অণু গঠিত হবে। কেমন, তাহলে এখানে যে একটা বন্ড গঠিত হচ্ছে, এই বন্ডটার নাম হচ্ছে স্টার বন্ড। আমরা তাহলে সাইটিডিন মনোফসফেট আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। আমরা সাইটিডিন মনোফসফেট
এটা এখানে তুমি এইচ লিখতেও পারো, এই দুটোই লিখতেও পারো। আমি এইচ হতে পারে বা ওএইচ হতে পারে। আচ্ছা, তাহলে আমরা সাইটিডিন মনোফসফেট আঁকতে পেরেছি। এবার আমরা আর একটা এঁকে তারপরে আমরা ফসফোডাইএস্টার বন্ড চলে যাব। এটা আমি সবাই লিখে নাও। এবার আমি যেটা আঁকবো অ্যাডিনোসিন, হ্যাঁ গ্লাইকোসাইডিক বন্ড, হ্যাঁ বন্ড বা ইংরেজিতে বললাম, বন্ধনী বলতে পারো। হ্যাঁ বন্ধনী লেখো। ও আমি বন্ধ লিখেছি, হ্যাঁ হ্যাঁ বন্ড বা বন্ধনী, ঠিক আছে ঠিক বলেছি। আচ্ছা, গ্লাইকোসাইডিক বন্ড বা বন্ধনী। আচ্ছা, তাহলে এটা কি সবাই বুঝেছি আমরা? সবাই আঁকতে পেরেছো? এইবার আমরা আমরা এটা মুছে দিয়ে এবার আরেকটা আঁকবো। এবার থাইমিডিন থাইমিডিন মনোফসফেট গঠনটা দেখাও। একই রকম ভাবে প্রত্যেকে একটা কি ছবি আঁকবো, একটি পিরিমিডিন বলয় আঁকবো, একটি পিরিমিডিন বলয় এঁকেছি। এর 1 নম্বরটা শুরু হচ্ছে এখানে, 2 নম্বর এটা, 3, 4, 5, 6, 1 আর 3-এ নাইট্রোজেন থাকে, বাদ বাকি ঘরগুলি কার্বন দিয়ে পূর্ণ হয়। থাইমিনের রাসায়নিক নাম 2,4-ডাইঅক্সি 5-মিথাইল। 2,4-ডাইঅক্সি 5-মিথাইল, মিথাইল CH3। তাহলে আমরা আঁকতে পারলাম 2 নম্বর কার্বনে এবং 4 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে ডবল বন্ড দিয়ে, 5 নম্বর কার্বনে মিথাইল মূলক যুক্ত হলো। এইবার আমরা ডবল বন্ড দেওয়ার কাজটা শুরু করব। এই যে ডবল বন্ড দিলাম, একটা ঘরের পরে আবার এখানে ডবল বন্ড দেব, কিন্তু দেওয়া যাচ্ছে না কারণ কার্বনের 4টে হাত পূর্ণ হয়েছে। এবার এখানে একটি ডবল বন্ড দেব, এখানেও কিন্তু দেওয়া যাবে না কারণ এখানে কিন্তু কার্বনের 4টে হাত পূর্ণ হয়ে গেছে, তার মানে আর দেওয়া যাচ্ছে না। এবার হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো, এখানে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতে হবে, যদি এটা মুছে ফেলবো। এইবার দেখো আমরা এর সঙ্গে যুক্ত করব আমরা, এইটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এটা হচ্ছে আমরা তারপরে থাইমিডিন মনোফসফেট আমরা এঁকে ফেললাম। এবার আমরা
ফসফোডাইস্টার বন্ধন আঁকবো। এবার একটু অনেকটা এগিয়ে গেলাম, এটা নিশ্চয়ই শিখেছি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছে এই যে ছবিটা এঁকেছি এটা কি বলতো? এটা না, এটা কিসের ছবি? তা হলো, কিন্তু এটা টোটালটা কি বলবো একসঙ্গে? নিউক্লিওটাইড। এটা একটি কিসের গঠন? তাহলে এরকম একটি নিউক্লিওটাইড, দুটো নিউক্লিওটাইড একসঙ্গে যুক্ত করবো যখন, তখন এরকম স্টার বন্ড কটা থাকবে? তাহলে এই জন্য তখন বলবো ফসফোডাইস্টার বন্ড। তাহলে এটা কিন্তু একটি নিউক্লিওটাইড গঠন আনলাম। তাহলে নিউক্লিওটাইডের গঠন এঁকেছি আমরা। অ্যাডেনিনের সঙ্গে কি যুক্ত থাকে? না, অ্যাডেনিনের সঙ্গে যখন ডিএনএ অণু ফর্মেশন হয়, অ্যাডেনিনের সঙ্গে পিউরিন, পিউরিন বলা হয় অ্যাডেনিন। পিউরিনের অ্যাডেনিনের সঙ্গে কে যুক্ত থাকে? পিউরিনের অ্যাডেনিনের সঙ্গে যুক্ত থাকে থাইমিন। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন যুক্ত থাকে দুটি হাইড্রোজেন বন্ধন। ঠিক একইভাবে সাইটোসিনের সঙ্গে গুয়ানিন যুক্ত থাকে তিনটি হাইড্রোজেন বন্ধন। এটা আমরা জানি, আমরা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা ছবিটা আঁকা হয়ে গেছে সবার? এরপর আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে আচ্ছা এবার এইবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ফসফোডাইস্টার বন্ধনীর গঠন আমরা দেখব। আচ্ছা, ফসফোডাইস্টার বন্ধনীর গঠন আমরা এবার ছবি আঁকছি। দেখো, আমরা আমি একটি পেন্টো শর্করা আঁকছি। আচ্ছা, এটা না একটু লাইনটা একটু মুছে দিলে আমার ভালো হবে। জায়গাটা আচ্ছা, আমি একটু মুছে দিই, মুছে দিয়ে একটু উপরে জায়গাটা একটু কম হচ্ছে।
আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমি একটি পিরিমিডিন বলয় দিয়ে শুরু করি। কোশ্চেনটা হচ্ছে ফসফোডাইস্টার বন্ড কীভাবে গঠিত হয় দেখাও। ফসফোডাইস্টার বন্ড দেখো, এখানে একটি আমি পিরিমিডিন বলয় গেছি। পিরিমিডিন বলয় তোমরা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে এক, এবং একে এখানে থাকে নাইট্রোজেন, তিনে থাকে নাইট্রোজেন, বাদ বাকি ঘরগুলি কার্বন দিয়ে পূর্ণ হয়। এবার এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়। এবার দেখো, এই যে এইটার নাম হচ্ছে, আমি তোমার দাও থাইমিন দাও। এটা যদি থাইমিন নাম হয় তাহলে থাইমিনের ডবল বন্ড এখান থেকে শুরু হবে। আচ্ছা, থাইমিনের রাসায়নিক নাম কি? হ্যাঁ হ্যাঁ, নিচে আঁকতে হবে তো। হ্যাঁ, সাইডে এখানে এখানে একটা আঁকতে হবে, মানে এইদিকে জায়গা রেখো, এইদিকে একটু জায়গা রেখো, কারণ এটা একটু এই দিক থেকে আঁকতে হবে। হ্যাঁ, এই সাইডে এরকম একটা গঠন আমি এইখানটায় আঁকবো, ঠিক আছে? আচ্ছা, এবার এইটা বলো, এই যে এইটা থাইমিনের রাসায়নিক নাম কি? 2,4 2, এই যে 2 4 2,4 ডাইঅক্সি 5 মিথাইল, তাই তো? পিরিমিডিন। এবার ডবল বন্ড দেওয়া শুরু করছি। এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না, অর্থাৎ এখানে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করবো, এখানে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করবো। তাহলে এই যে গঠনটা, এটা কিন্তু একটি অ্যাডেনিন। এটা কি আঁকলাম? এটা কিন্তু এটা একটি নাইট্রোজেন বেস, যার নাম হচ্ছে অ্যাডেনিন। এটা কিন্তু অ্যাডেনিন আঁকলাম, এই অ্যাডেনিন, এটা হচ্ছে অ্যাডেনিন। তাহলে অ্যাডেনিনের 1 নংয়ের সঙ্গে দেখো এটা 5 নং কার্বন যুক্ত হয়েছে। এটা তো তুমি আগে এঁকেছো, সেটাই আমি আবার আঁকলাম। এবার আমরা এইখানে দেখো, এই যে এইটাকে মনে রাখবে, এই যে 3 নম্বরটা মনে রাখতে হবে। 3, এই যে 3 নম্বরটা আমরা মনে রাখবো, এই 3 নম্বরের সঙ্গে যুক্ত হয়। তার মানে আমি মনে রাখবো, আমি পরে বলে দিচ্ছি। একটি নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, একটি নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করার 3 নং কার্বন, একটি নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করার 3 নম্বর কার্বনের সঙ্গে পরবর্তী নিউক্লিওটাইডে 5 নং কার্বনে যুক্ত ফসফরিক অ্যাসিডের সঙ্গে বন্ড গঠিত হয়। তাহলে আগে ছবিটা আঁকি, তারপর ছবি দেখে আমি বলে দেবো। তাহলে একটি নিউক্লিওটাইডের 3 নং কার্বনের সঙ্গে যুক্ত হবে আচ্ছা, অ্যাডেনিনের সঙ্গে কি যুক্ত হয় বলো? অ্যাডেনিনের সঙ্গে অ্যাডেনিন না, থাইমিন। অ্যাডেনিনের সঙ্গে কি যুক্ত হয়? থাইমিন। আমরা অ্যাডেনিন এইটা কি ঠিক গঠন হলো? অ্যাডেনিনের গঠন কি এটা হয়েছে নাকি? তাহলে এটা তো অ্যাডেনিনের গঠন না, এটা হচ্ছে থাইমিন।
এটা কি অ্যাডেনিন না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে থাইমিন। অ্যাডেনিন না, এটা হচ্ছে থাইমিন, তাই তো? ঠিক বলছি তো? এটা থাইমিন লেখো, তাহলে থাইমিন আঁকলাম। এবার আমরা আর একটা থাইমিনের সঙ্গে কি যুক্ত হয়? অ্যাডেনিন যুক্ত হয়। অর্থাৎ আমরা একটা অ্যাডেনিন আঁকবো। এইগুলো আঁকতে গেলে অনেকটা সময় যায়। আচ্ছা, অ্যাডেনিন হ্যাঁ, বলো। হ্যাঁ, বইতে ছবি আছে তো? হ্যাঁ, তোমার কোন বইটা? নিটের বই আছে? ওই বইতে আছে কিনা দেখো। আচ্ছা, অ্যাডেনিনের রাসায়নিক নাম কি বলো? এটা 2টা 3 4 5 6, এটা হচ্ছে 7 8 9। আচ্ছা দেখো, এই অ্যাডেনিনের রাসায়নিক নাম হচ্ছে, অ্যাডেনিনের রাসায়নিক নাম কি? 6 অ্যামাইনো পিউরিন। আচ্ছা, ডবল বন্ড হবে, এটার বাদ দিয়ে এখানে ডবল বন্ড লেখা যাবে না, এখানে বাদ দিয়ে এখানে ডবল বন্ড দিতে হবে, এখানে একটা ডবল বন্ড দেব, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে। এবার এই যে এখানে যেমন আমি এঁকেছি, এবার এটার সঙ্গে আমি এটার সঙ্গে এটা যদি যুক্ত করে দিই, তাহলে দেখো এটার সঙ্গে আমরা নিশ্চয়ই জানি যে এটার সঙ্গে কোথা থেকে যুক্ত হবে? এটা 9 নম্বরের সঙ্গে যুক্ত হয়, তাই তো? 9 নম্বরের সঙ্গে যদি যুক্ত হয়, আচ্ছা দেখো, এই যে ফসফোডাইস্টার বন্ড, আমি এটা মুছে দেবো, 0 অক্সিজেন লিখে দেবো। আমি এটা দেখাচ্ছি কিভাবে। এখানেও এই একটি নিউক্লিওটাইড এবং পরবর্তী আরেকটি নিউক্লিওটাইড এবং দুটি নিউক্লিওটাইড মাধ্যমে, তাহলে দেখো এটা হচ্ছে একটি নিউক্লিওটাইডে, আমি এটা লিখে দিচ্ছি কিভাবে নিউক্লিওটাইড মানে এটা বন্ডটা গঠিত হয়। ডিএনএ অথবা আরএনএ এর নিউক্লিওটাইডগুলি
ফসফো ডাইস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়। ফসফো ডাইস্টার বন্ড দ্বারা যুক্ত থাকে। 2 নম্বর হচ্ছে এই বন্ড গঠিত হয়। এই বন্ড কাদের মধ্যে গঠিত হয়? এই বন্ডটা গঠিত হচ্ছে, দেখো, পেন্টোজ সুগার এবং পেন্টোজ সুগারের সঙ্গে দেখো ফসফরিক অ্যাসিডের মধ্যে এই বন্ডটা গঠিত হলো। নেক্সট হচ্ছে কাদের মধ্যে গঠিত হয়? 3 নম্বর হচ্ছে, এই তিনটে একটু মনে রাখবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে, দেখো, একটি নিউক্লিওটাইডের প্রথম নিউক্লিওটাইড, প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 3 নং কার্বনের সঙ্গে দ্বিতীয় নিউক্লিওটাইডের সঙ্গে 5 নং কার্বনে যুক্ত 5 নং কার্বনে যুক্ত ফসফেটের মধ্যে ফসফো ডাইস্টার বন্ড গঠিত হয়। আমি এবার বন্ডটা দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ডটা, এবার এই যে আমি এখানে এটা দেখালাম, এবার এটা মুছে দেবো। এবার দেখাবো যে বন্ডটা কোনটা। বন্ডটা হচ্ছে এখানে, যে দেখো, এখানে OH ছিল আর এখানে অক্সিজেন ছিল, তাহলে এর মধ্যে বিষয়টা অক্সিজেন থেকে যাবে। তাহলে বন্ডটা কি? বন্ডটা হচ্ছে, হ্যাঁ, ওটা তো জলটা তৈরি হয়ে গেল, আমি দেখিয়েছি ওটা জলে। এবার এইটা হচ্ছে ফসফোডাইস্টার বন্ডটা কোথায়? এইটা হচ্ছে ফসফোডাইস্টার বন্ড। হ্যাঁ, কমপ্লিট। আচ্ছা, এটা হচ্ছে আমি না এইটা না এঁকে শুধু এখানে নাইট্রোজেন বেস দিলে হয়ে যেত, তাহলে সোজা হতো আঁকাটা। এটা আঁকতে গিয়ে একটুখানি কঠিন হয়ে গেল। আমি যদি এটা না দিয়ে আমি এখানে শুধু নাইট্রোজেন বেস উল্লেখ করে দিতাম, তাহলে খুব সহজ সোজা হয়ে যেত। তাহলে এই ছবিটাও আঁকতে হতো না, এখানে নাইট্রোজেন বেস দিয়ে দিতাম, শুধু লিখে দিতাম। আচ্ছা, না বুঝছি না। আচ্ছা, তোমরা না বাড়ি গিয়ে এইটা তো তোমরা আগে অ্যাডিনোসিন মনোফসফেট, তোমাকে এটা আর এখানে একটা নাইট্রোজেন বেস দিল, এই ছবিটা দিয়ে তোমাকে বললো এটা এই ছবিটা কিসের ছবি, অনেকগুলো নাম দিয়ে দিল, ফেলে দিতে পারে। আর এই যে ফসফোডাইস্টার বন্ড, এই যে বন্ধনটা গঠিত হয়েছে,
এই ছবিটা দিয়ে তোমাকে বলতে পারি এটা কিসের বন্ড, কেমন? তাহলে আর এখান থেকে অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে ফসফোডাইস্টার বন্ড কাদের মধ্যে গঠিত হয়। খুব ভালো করে লক্ষ্য করো, এটি একটি নিউক্লিওটাইড, এটিও একটি নিউক্লিওটাইড। তাহলে প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করা 3 নম্বর কার্বন হয়েছে। পরে নিউক্লিওটাইডের এই যে 5 নম্বর কার্বনের ফসফেট আর সঙ্গে তাদের মধ্যে বন্ডটা গঠিত হয়। এই যে 3টে লাইনে আমি লিখেছি, তাহলে এটা একটু মনে রাখবে, বাড়িতে দেখবে। ডিএনএ বা আরএনএ নিউক্লিওটাইডগুলি ফসফোডাইস্টার বন্ড দ্বারা যুক্ত থাকে, এই যে বন্ড। নেক্সট বলছি, এই বন্ড গঠিত হয় পেন্টোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে বা ফসফেটের মধ্যে, এই যে পেন্টোজ শর্করা সুগার। এবার বলছি প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করা, কোনটা? এটা পেন্টোজ শর্করা। আর 3 নম্বর কার্বনের সঙ্গে, এই 3 নম্বর কার্বনের সঙ্গে পরবর্তী নিউক্লিওটাইডের 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। দেখো এটা কত নম্বর? এটা 5 নম্বর। এই যে পরবর্তী দ্বিতীয় নিউক্লিওটাইডের 5 নং কার্বন, এই যে 5 নং কার্বন, তার সঙ্গে কি যুক্ত থাকে? এই যে ফসফেট যুক্ত থাকে, তার মধ্যে ফসফোডাইস্টার বন্ড যুক্ত হয়। এটা কি সবাই বুঝলাম? আচ্ছা, আমি তোমাদের একটা ডিএনএ একটা অঙ্ক দেব, সেটা হচ্ছে, হ্যাঁ ছোট্ট একটা দেবো আজকে। আচ্ছা, এটা মুছে দেবো কি? আচ্ছা, তোমরা ডিএনএ অণুর গঠন নিশ্চয়ই তোমরা জানো। আমি ডিএনএ অণুর গঠনটা খুব কুইক আঁকবো, বর্ণনা আমি মুখে বলবো, তোমরা যেহেতু জানো ওটা আমি যদি দরকার হয় আমি লিখে দেবো। আর ওই ডিএনএ অণু গঠন থেকে দুটো জিনিস আজকে জানবো, এক হচ্ছে 4 কাপের সূত্র, আর একটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। 4 কাপের সূত্র এবং সেন্ট্রাল ডগমা, 4 কাপের সূত্র। এবং 12-এ তোমাদের যখন 12-এ উঠবে তখন এই আরো বেশি করে তোমাদের জানতে হবে, এটা না জানলে কোডিং সংশ্লেষ বুঝতে পারবো না। 4 কাপ দয়াকার খ, গ্রাফ না কাপ। হয়ে গেছে সবার? আচ্ছা, চার কাপের নীতিটি লেখো। 4 কাপের নীতি, এটা কি বুঝে তো বুঝবো কি এবার? আচ্ছা দেখো, দেখো 4 কাপের নীতি অনুযায়ী, 4 কাপের নীতি অনুযায়ী ডিএনএ অণুতে, 4 কাপের নীতি অনুযায়ী ডিএনএ অণুতে পিউরিন এবং পিরিমিডিন নাইট্রোজেন বেসগুলি, পিউরিন এবং পিরিমিডিন নিউক্লিওটাইড 4 কাপের নীতি অনুযায়ী ডিএনএ অণুতে পিউরিন এবং পিরিমিডিন
নিউক্লিওটাইডের অনুপাত সর্বদা সমান থাকে, অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএ অণুর একটি তন্তুতে মোট যে পরিমাণ পিউরিন থাকবে অপর তন্তুতে ঠিক একই সংখ্যায় একই পরিমাণ পিরিমিডিন থাকবে। সূত্র অনুযায়ী অ্যাডেনিন প্লাস গুয়ানিন সমান সমান সাইটোসিন প্লাস থাইমিন, বা অ্যাডেনিন প্লাস গুয়ানিন বাই সাইটোসিন প্লাস থাইমিন সমান সমান 1। এবার যে অঙ্কটা দিচ্ছি লেখো, অর্থাৎ পিউরিন যতগুলো থাকে পিরিমিডিন ততগুলো থাকে, এটা নিয়ম চাই। পিউরিন যতগুলো থাকবে পিরিমিডিন। আচ্ছা, আরেকটা লিখে নিই, তারপরে আমি অঙ্কটা দেবো। লেখো, সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো? সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো? এটা দেখো, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ গঠিত হয়। এমআরএনএ থেকে ট্রান্সলেশন সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো? ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন সংশ্লেষ হয়। এখানে লেখো রেপ্লিকেশন। এখানে লেখো রিভার্স ট্রান্সক্রিপশন। আচ্ছা, এটাকে আমি সেন্ট্রাল ডগমা কাকে বলে? এই ছবিটা দিয়ে বলতে পারে এটা কিসের ছবি? এই ছবিটা দিয়ে বলতে পারে কিসের ছবি? এই ছবি দিয়ে এই উপরে যে কোনো একটা অংশ শূন্যস্থান রেখে দিতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট ছবি, বুঝতে পারছো? সেন্ট্রাল ডগমা দেখো, তাহলে এখানে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ তৈরি হয়, আবার এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএও তৈরি হয়, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিতে রিভার্স ট্রান্সক্রিপশন করে। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। দেখো সংজ্ঞাটা দেখো, ডিএনএ থেকে
ডিএনএ থেকে রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ থেকে রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ কমা ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে কি তৈরি হয়? এমআরএনএ। এবার দেখো এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে কি তৈরি হয়? প্রোটিন সংশ্লেষ হওয়ার প্রোটিন সংশ্লেষ হওয়ার সামুদ্রিক প্রোটিন সংশ্লেষ হওয়ার তথ্য সামগ্রিক প্রোটিন সৃষ্টি হওয়ার তথ্য সামগ্রিকভাবে সঞ্চালনের ঘটনাকে সেন্ট্রাল ডগমা বলে। তাহলে সেন্ট্রাল ডগমা কাকে বলে দেখো? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন, আবার ডিএনএ থেকে রেপ্লিকেশন পদ্ধতি, রেপ্লিকেশন মানে প্রতিলিপিকরণ, ডিএনএ থেকেও আবার ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ। এই যে সৃষ্টি হওয়ার সামগ্রিক যে তথ্য একটা সঞ্চালন হচ্ছে, সেই ঘটনাটাকে একসঙ্গে দেখানো হচ্ছে একটি চিত্রের মাধ্যমে, একে সেন্ট্রাল ডগমা বলে। তাহলে সেন্ট্রাল ডগমা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এখানে শূন্যস্থান থাকতে পারে, এই ছবিটার থেকে এখানে অথবা এখানে অথবা এই জায়গাটায় একটা শূন্যস্থান দিয়ে দিল, এটা থাকতে পারে। এবার আমি লেখার পরে একটা অঙ্ক দেব, তারপরে আমি ছোট্ট একটা পারবে সবাই। এর মধ্যে আছে, এরপর এই যে চার কাপের নীতি অনুযায়ী আছে। তার মানে ডিএনএ অণুতে পিউরিন এবং পিরিমিডিন বেস সর্বদা সমান থাকে। পিউরিন এবং পিরিমিডিন বেস সর্বদা সমান। আচ্ছা, অঙ্কটা উপরে লিখবো আমি, বুঝে নিই। আচ্ছা, এখান থেকে লিখি আমরা। দেখো ডিএনএ অণুতে অ্যাডেনিন, ডিএনএ অণুতে অ্যাডেনিন 20% থাকলে, ডিএনএ অণুতে অ্যাডেনিন 20% থাকলে গুয়ানিন সাইটোসিন থাইমিনের
পরিমাণ কত? ডিএনএ অণুতে অ্যাডেনিন 20% থাকলে গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের পরিমাণ কত? আচ্ছা, আমরা এই এই অঙ্কটা আমরা জানি যে চারগাপের নীতি অনুযায়ী, দেখো চারগাপের নীতি অনুযায়ী আমরা জানি অ্যাডেনিন সমান সমান থাইমিন এবং সাইটোসিন সমান সমান গুয়ানিন হবে। অর্থাৎ এ যদি 20% হয় তাহলে টি কত হবে? 20% হবে। আবার দেখো, আবার ডিএনএ অণুতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিনের মোট পরিমাণ 100% হবে, তার বেশি হয় না। ডিএনএ অণুতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন তার পরিমাণ কিন্তু সবসময় 100%, এটা কনস্ট্যান্ট। এবার আমরা এখানে কি কি পেলাম? এই অ্যাডেনিন আর থাইমিন পেয়েছি। আর এবার দেখো, আমাকে বার করতে হবে এইটা। অ্যাডেনিন কার সঙ্গে যুক্ত হয়? থাইমিনের সঙ্গে। তার মানে অ্যাডেনিন আর থাইমিনের পরিমাণটা সমান। সাইটোসিন কার সঙ্গে যুক্ত হয়? গুয়ানিন। তার মানে এর সঙ্গে এটা সমান। তাহলে অ্যাডেনিন যদি 20% হয় তাহলে থাইমিনের 20% হবে। তাহলে ডিএনএ, কিন্তু ডিএনএ অণুতে আমরা জানি যে অ্যাডেনিন, গুয়ানিন যে টোটাল পরিমাণ সেটা 100 এর বেশি হবে না। সেটা এই নিশ্চয়ই এটা 100ই হবে। এবার আমরা তাহলে এটা লিখলাম 100। এবার আমরা কি পেয়েছি দেখো, আমরা এই যে এ আর টি পেয়েছি। এ কত? 20% আর এটা কত? এটাও 20%, তাই তো? এইবার দেখো, এই দুটো কিন্তু আমরা জানি না। এবার এটা হচ্ছে 100%, তার মানে জি প্লাস সি, এটা হচ্ছে কত? এই 100 মাইনাস 40, 8% মানে হচ্ছে কত? 60%। এবার দেখো, এই জি প্লাস সি, তার মানে জি সমান সমান সি সমান সমান 60 বাই 2 সমান সমান 30%। কি বুঝতে পেরেছি? এবার মানে হচ্ছে, তার মানে অ্যাডেনিন বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারি যে থাইমিন হচ্ছে কত? 20%, গুয়ানিন কত? 30%, সাইটোসিন কত? 30%। আমি একটা সোজা অঙ্ক দিলাম, পরের দিন আস্তে আস্তে আমি কয়েকটা দেব। এটা মানে তো এটা, তার মানে কি এটা মানে এটা, তার মানে কি এটা অর্ধেক আর এটা অর্ধেক, তার মানে তাই 2 দিয়ে ভাগ করেছি। বুঝতে পেরেছি? সি আর জি এটা টোটালটা মিলে কত হচ্ছে? 60। তার মানে অর্ধেকটা নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করতে হবে। এবার আমি আজকে একটা সেটা দেখালাম, তোমরা একটু দেখবে। আর আমি পরের দিন কয়েকটা এর থেকে বেশি একটু কঠিন দেব। এবার আমি ডিএনএ অণুর ছবিটা দেখাচ্ছি খুব কুইক। 7:10 বাজে, 5 মিনিটের মধ্যে, 5 মিনিট ওই করো। 5 মিনিটের মধ্যে আমি একটা প্রশ্ন লিখে দিই। ছবি। আচ্ছা, এটা বুঝবো কি?
যাদের যাদের পড়া আছে তারা তো চলে যেতে পারবে, চলে যাও। আর আমি শুধু একটা ছবি দেখাবো, ডিএনএ অণুর দ্বিতন্ত্রী গঠন। এবং আজকে যে এটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ডিএনএ অণু আচ্ছা দেখো, ডিএনএ অণুর এটা ডিএনএ অণুর আমি এটা ভৌত গঠন আছি। ডিএনএ অণুর ভৌত গঠন আচ্ছা, ডিএনএ অণুর আমি আরেকটা এখানে দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, ডিএনএ অণুর বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ অণুর গঠন, ডিএনএ অণুর গঠন এটা হচ্ছে 1953 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এটা আবিষ্কার করেছিলেন। আমরা দেখো এর মধ্যে দেখো সাইটোসিন থাইমিন, এখানে থাইমিন সাইটোসিন, অ্যাডেনিন গুয়ানিন, গুয়ানিন অ্যাডেনিন, থাইমিন সাইটোসিন। এবার দেখো আমরা এটা ইচ্ছা মতো লিখতে পারি। এবার দেখো সাইটোসিন থাইমিন কটা বন্ড দিয়ে যুক্ত থাকে? 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এই যে 3টি হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিন গুয়ানিন 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। কেমন? এটা তো মনে রাখতে হবে, অ্যাডেনিন গুয়ানিন 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে এবং সাইটোসিন থাইমিন 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এইগুলি হচ্ছে শর্করা, এগুলি হচ্ছে পেন্টোজ সুগার, এগুলি হচ্ছে পেন্টোজ সুগার। এবার ফসফেট কোথায় যুক্ত হয়েছে দেখো, এই যে ফসফেট যুক্ত হয়েছে,
এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত। ডিএনএ অণু আমি সংক্ষেপে বর্ণনা করে দিচ্ছি, সময় পড়লে লিখে নেবে। ডিএনএ অণুর ভৌত গঠন খুব সংক্ষেপে লিখব। এক হচ্ছে ডিএনএ অণুতে পলিনিউক্লিওটাইড যুক্ত দুটি তন্তু থাকে। পলিনিউক্লিওটাইড যুক্ত দুটি তন্ত্রী, এই যে দুটি তন্ত্রী পরস্পরকে পেঁচিয়ে কেমন আকার ধারণ করে? সিঁড়ির আকার ধারণ করে। তাহলে সিঁড়ির আকার ধারণ করে কেমন? 2 নম্বর কি, এই যে সিঁড়ি তৈরি হয়েছে, সিঁড়ির ধাপ নাইট্রোজেন বেস দিয়ে এবং হাতল পেন্টোজ সুগার দিয়ে, পেন্টোজ সুগার দিয়ে তৈরি। নেক্সট কি, 3 নম্বর হচ্ছে ডিএনএ অণুর ব্যাস, শর্ট কোশ্চেন থাকবে, কত? 20 অ্যাংস্ট্রম। একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কত? একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য, একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। 5 নম্বর হচ্ছে একটি সম্পূর্ণ পাকে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। প্রতি জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব কত? প্রতি জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 34/10 সমান 3.4। আর লাস্ট পয়েন্টটা কি, অ্যাডেনিন দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা থাইমিনের সঙ্গে এবং সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা গুয়ানিন এর সঙ্গে যুক্ত থাকে। এগুলো একটা বাচ্চার মতো লিখে দিলাম, খালি একবার করবে গল্পের মতো। এই যে টোটাল বর্ণনাটা লিখলাম, কারণ এখান থেকে অনেক শর্ট কোশ্চেন থাকলে ডিএনএ অণুর ব্যাস কত হয়, ডিএনএ এটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কত,
এখান থেকে একটা অঙ্ক আমি দেবো পরের দিন, নিউক্লিওটাইডের সংখ্যা বার করতে হবে। এইটা না জানলে লিখতে পারবে না, সেই জন্য আমি এটা লিখে দিলাম। একবার করবে, এটা তো আসবে না, কিন্তু নিউক্লিওটাইডের সংখ্যা কত, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে, দূরত্ব কত, এগুলো অনেক দু একটা অঙ্ক আছে কঠিন, এটা একটু দেখে নিলে আমরা পারবো। আচ্ছা, আমরা আজকে এখানে শেষ করছি।